আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেস একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের এইচএসসি 2025 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিগত সালের বোর্ড কোশ্চেন সলভিং, এবং আমরা এই সলভিং টার্গেটে ইংলিশ সেকেন্ড পেপারের যে বিগত সালের প্রশ্নগুলো আছে এগুলো ধীরে ধীরে সলভ করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা আলোচনা করব এইচএসসি 2024 সালে আসা ঢাকা বোর্ডের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ সুইটেবল প্রিপোজিশন, যেটা তোমাদের সিলেবাসে লেখা ওইটা নিয়ে, এবং রাজশাহী বোর্ডে আসা 2024 সালে তোমাদের যে প্রিপোজিশনের যে কোশ্চেন ওইটা নিয়ে। তো আর বেশি কথা না বলে আমরা আমাদের মূল পাঠের দিকে গিয়ে যাই। তো এই হলো আমাদের দুইটা কোশ্চেন। তো আমরা কোশ্চেনগুলো পড়ার আগে আমরা কিছু বেসিক কথাবার্তা বলে আসি, যাতে তোমাদের এই কোশ্চেনগুলো ধরতে অনেকটা সহজ হয়। তো সেই বেসিক কথাবার্তাগুলো তোমরা অনেকেই হয়তো জানো, আর যারা জানো না তারা একটু নোট ডাউন করে নিতে পারো অথবা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা সুইটেবল প্রিপোজিশন যে প্রশ্নগুলো আসে তোমাদের, তো এগুলো যদি তোমরা যথাযথভাবে পারতে হয় তাহলে তোমাদেরকে দুইভাবে প্রস্তুতি নিতে হবে। একটা হলো এই যে ঘরটা দেখতেছো এইটা, মানে এখানে কিন্তু অনেকগুলো প্রিপোজিশন একসাথে চলে আসে। এরপর আছে কিছু একদমই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে এগুলার সাথে জাস্ট কিছু নির্দিষ্ট প্রিপোজিশনই বসে, আর কিছু বসে না। তো ওগুলা কিন্তু মুখস্থ রাখতে হয়। মনে করো আমি বললাম কন্ট্রিবিউট টু, অবদান রাখা। কন্ট্রিবিউটের পর তুমি কিন্তু ইন বা অন্য কিছু বসাতে পারবে না, কন্ট্রিবিউট টু বসাইতে হবে। ডিভয়েড অফ, কোনো কিছু থেকে বঞ্চিত হওয়া এরকম বোঝায়, ডিভয়েডের পর অফই বসবে। তো এগুলো হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এগুলো কিন্তু মানে ওদের পর যে অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশনটা আছে ওইটা ছাড়া আর কোনো প্রিপোজিশনে এরা গ্রহণ করে না। তো এটা বলার এই কারণে উদ্দেশ্য যে অনেকেই এগুলা ধারাবাহিকভাবে মানে তোমার গোছানো ওয়াতে না পড়ে আন্তাজি পড়ে, যে কারণে অনেক সময় দেখা যায় ওরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা প্রিপোজিশনের এই ব্যাপারগুলো নিয়ে অনেক ঘাবলার মধ্যে থাকে। তো যাই হোক, তো এখানে যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা হলো তোমরা যেই গ্যাপটা থাকবে তোমাদের পরীক্ষাতে, যেখানে গ্যাপ থাকবে ওই গ্যাপের পর একটা ওয়ার্ড থাকে, দেখিও বেশিরভাগই সময় মানে একটা সেন্টেন্সটা তো গ্যাপের পরে চলতে থাকে। তো এখানে গ্যাপের পর যে ওয়ার্ডটা থাকে তোমরা সবসময় খেয়াল করবা ওই ওয়ার্ডটার বাংলা অনুবাদ করতে গেলে ওইটার শেষে, বাংলা অনুবাদের শেষে কি আসতেছে। যদি কে, তে, পথি, দিকে আসে তাহলে আমরা টু ব্যবহার করব এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে শূন্যস্থান আছে ওইখানে। তো উদাহরণ হিসাবে দিলে তোমরা উদাহরণটা দিলে আরও হয়তো ভালো বুঝবা। মনে করো আমি বললাম আমি শহরের দিকে যাচ্ছি, বা এরকম আমি শহরের দিকে যাচ্ছি। তো এখন এখানে একটা এক্সাম্পল এটা দেওয়া আছে, উই আর গোয়িং টু টাউন। তো আমরা মনে করো টুর জায়গায় আমাদের খালি স্থানটা দেওয়া আছে, তো উই আর গোয়িং ড্যাশ টাউন। আমরা সচরাচর এটা যদি বাংলা অর্থ করি কি হয়, যে আমরা শহরের দিকে যাচ্ছি। তো যেহেতু কে টাউনের, অর্থাৎ টাউনের যে বাংলা অর্থ শহর, এই শহরের শেষে কিন্তু আমরা কে আসতেছে, দিকে আসতেছে। তো দিকে আসলে সাধারণত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে। তো দেখো টাউনের আগে কিন্তু টু বসছে, কিন্তু বাংলাতে টাউন এর বাংলা অনুবাদের পরেই টু এর অর্থটা গেছে। আমি এটাই বোঝাতে চাচ্ছি। তো এটা যত তাড়াতাড়ি বুঝবা প্রিপোজিশনে তত পটু হয়ে উঠবা। তো এরকম মানে তোমার কে, তে, প্রতি, দিকে এগুলো বুঝালে আমরা কি ব্যবহার করব, প্রিপোজিশন টু ব্যবহার করব। যেহেতু এখানে আমরা টাউনের দিকে বা শহরের দিকে, দিকে বোঝাতে আমরা টু ব্যবহার করছি এখানে। আর দ্বারা দিয়ে কর্তৃক, তো দ্বারা দিয়ে কর্তৃকের ক্ষেত্রে এখানে খুব সহজে আমরা বলে দিই কি, তোমার ব্যক্তি হলে ব্যক্তির পূর্বে বাই বসে, আর বস্তু হলে উইথ বসে। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এটা সঠিক না। এখানে সবসময় মনে রাখবা যে কাজটা যেটা আছে ওইটা কে করতেছে। যদি কাজটা যে করে, গ্যাপের পর কাজটা যে করে সেই যদি থাকে তাহলে গ্যাপে বসবে বাই। আর সে যদি না থেকে ইনস্ট্রুমেন্ট থাকে, গ্যাপের পর তোমার ইনস্ট্রুমেন্ট থাকে, অর্থাৎ যে কাজটা করেছে সে যদি না থেকে ইনস্ট্রুমেন্ট থাকে তাহলে এখানে হবে উইথ। এটা উদাহরণ দিলে একটু ভালো বুঝবো। আমি একটা উদাহরণ দিই। এখানে বলা আছে, দেখো আই ফাইনালি কিল্ড দ্য ফ্লাই উইথ এ রোলড আপ নিউজ পেপার। তো আই ফাইনালি কিল্ড দ্য ফ্লাই, এখানে মানে আমি মাছিটাকে মেরে ফেলেছি কি একটা নিউজ পেপারের রোল দিয়ে।
তো এখানে খেয়াল করো, আমি বলছি কি, যে মেরে ফেলেছে সে যদি গ্যাপের পথ থাকে তাহলে আমরা বাই ইউজ করব। এখন এই মাছিটাকে মেরেছে কে, বা যে কাজটা করেছে, সে যদি কি হয়, গ্যাপের পরে হয়। তো এখন দেখো তোমরা, মারার কাজটা কে করেছে? আমি করেছি না, কিন্তু আমি কি গ্যাপের পরে, অর্থাৎ পরীক্ষাতে তো এখানে গ্যাপ থাকে, গ্যাপের পরে তো আমি না, গ্যাপের পরে কি আছে, কি দিয়ে মারছি ওইটা আছে, তাহলে এখানে হবে উইথ, অর্থাৎ ইনস্ট্রুমেন্টটা যেহেতু আছে উইথ হবে। কিন্তু আমি যদি বলি, মনে করো আমি বললাম আই ওয়াশেস মাই ক্লথ ড্যাশ, এখানে লিখলাম ওয়াশিং মেশিন, মনে করো লিখলাম ওয়াশিং মেশিন, মনে করো এটাই লিখলাম। আই ওয়াশেস মাই ক্লথ ড্যাশ ওয়াশিং মেশিন। তো এখন খেয়াল করো, ওয়াশের কাজটা কে করেছে? ওয়াশের কাজটা কিন্তু আমি করিনি, বাট মানে আমি করার ক্ষেত্রে আমার একটা অবদান ছিল, কিন্তু আমি সরাসরি ওয়াশের কাজটা করিনি। যেহেতু ওয়াশের কাজটা এখানে ওয়াশিং মেশিন করেছে, তাই কিন্তু এখানে বাইশ বসবে, উইথ বসবে না। অনেকে যারা পড়ো যে বস্তু হলে উইথ, ব্যক্তি হলে বাই, তো এখানে কিন্তু বস্তু তবুও কিন্তু বাই বসেছে। তো এগুলো একটু খেয়াল রাখতে হয় আর কি। এরপর আমরা চলে যাই দ্বারা দিয়ে কর্তৃকের ব্যাপারটা, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী ইয়াতে, জন্য। তো জন্য বোঝাতে পর বসে, এটা সবাই মোটামুটি জানে। আই ওয়েটেড ফর হার, আমি তার জন্য অপেক্ষা করছিলাম। তো জন্য বোঝাতে পর বসে, এটা তোমরা সকলে জানো, এটা আর নতুন করে বোঝানোর কিছু নাই। এরপর হতে থেকে চেয়ে, সাধারণত হতে থেকে বোঝাতে প্রম বসে, আর চেয়ে বোঝাতে দেন বসে। তো এই দেনটা কম্পারেটিভের যে দেন ওইটা হতে পারে। যেমনকি আমি বললাম ইট ইজ বেটার দেন মাই ফ্যান, এটা মানে আমার কলমটার চেয়ে ভালো। তো এই ব্যাটারের পর যে দেন বসছে, এই দেনটা মূলত চেয়ে অর্থে, চেয়ে বা থেকে অর্থে কি হলো, ব্যবহৃত হলো। আর ফ্রম তো তোমরা জানো, ফ্রম হতে থেকে এগুলো অর্থে ব্যবহৃত হয়। হি টুক হ্যান্ড হ্যান্ডকারচিফ হ্যান্ডকারচিফ ফ্রম হিজ পকেট, তাহলে তার পকেট থেকে, যেহেতু পকেট থেকে বোঝাচ্ছে তাহলে এখানে ফ্রম বসছে এই কারণে। আর র বা এর, এগুলা দ্বারা মারিকানা বোঝায়, এই কারণে র বা এর ক্ষেত্রে প্রিপোজিশন অফ বসে। আর এতে মধ্যে বোঝাতে ইন অ্যাড বসে। তো ইন কখন অ্যাড বসে এটা একটু জেনে নাও। সেটা হলো ছোট স্থানের পূর্বে সাধারণত অ্যাড বসে, যেমন কি আমরা বললাম অ্যাট হোম, অ্যাট স্কুল, অ্যাট দ্য বাস স্টপ, এগুলা। আর বড় স্থান ক্ষেত্রে ইন বসে। নির্দিষ্ট সময়ের আগে বা সময়কে নির্দেশ করতে কি বসে, অ্যাট বসে। যেমন কি আমি বললাম অ্যাট 6 PM, অ্যাট AM, অ্যাট 6, অ্যাট ব্রেকফাস্ট, এরকম। আর অনির্দিষ্ট ব্যাপক সময়ের ক্ষেত্রে মনে করো আমি নির্দেশ করলাম না, সকালে বিকালে দুপুরে এরকম করে বললাম, তখন কিন্তু ইন বসবে। ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং, এরকম ইন দ্য আফটারনুন, এরকম বসবে। তো আর মধ্যে বোঝাতে, মনে করো আমি একটা নির্দিষ্ট স্থানের মধ্যে, তাহলে আমি ইন ব্যবহার করব যখন আমি বলবো মধ্যে বোঝাতে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এতে মধ্যে ইন অ্যাড বসে, এতে মধ্যে বোঝাতে। তো আমরা বললাম কি, মধ্যে বোঝাতে আমরা ইন ব্যবহার করব। চলো আমরা আর বেশি কথা না বলে আমরা সরাসরি আমাদের প্রবলেমটা সলভ করে। তো এখানে বলা হচ্ছে উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ড্যাশ আওয়ার প্যারেন্টস অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশনস such as schools, colleges or professional bodies। এটার বাংলা অনুবাদ যে গিয়ে করতে পারতেছো, যে আমরা যে শৃঙ্খলাবোধ আছে এবং ব্যবহার আছে, এটা আমাদের যে বাবা মা এবং বিভিন্ন ইনস্টিটিউশন, যেমন স্কুল, কলেজ, প্রফেশনাল বডিজ, এগুলা হতে কি আমরা এগুলা শিখি, লার্ন। তো এখানে আমরা এগুলা মানে এই যে এটিকেট অ্যান্ড ম্যানার্স, এটা বাবা মা বা অন্যান্য ইনস্টিটিউশন হতে বা থেকে শিখি। তো এখানে যেহেতু হতে বা থেকে অর্থ দিতেছে, তার মানে কি এখানে কি হবে, ফ্রম হবে। তো আশা করি বুঝতে পারতেছো, আমি আগে বলছি যে হতে থেকে এটা বুঝালে ফ্রম হয়। দেয়ার আর রুলস ড্যাশ বিহেভিয়ার ড্যাশ অল কাইন্ডস ড্যাশ ইস সোশ্যাল ওকেশনস
এতটুকু পর্যন্ত করি। যখন তোমরা কমপ্লেক্স সেন্টেন্স দেখবা তখন ভেঙে ভেঙে প্রিপোজিশন সলভ করার চেষ্টা করবে, একসাথে অনেক বড় কিছু করে ফেললে অনেকটা হ্যাসেল হয়ে যায়। তো এখানে বলা হচ্ছে দেয়ার আর রুলস ড্যাশ বিহেভিয়ার। আমরা এটা বলতে পারি না যে বিহেভিয়ারের কিছু রুলস আছে বা বিহেভিয়ারের কিছু নিয়ম আছে, মানে আমরা যে আচার আচরণ করি এটার কিছু নিয়ম আছে। তো র বা এর বোঝাতে বিহেভিয়ার বা এটা মানে অনেকটা সরি আমার এখানে একটু সমস্যা হইতেছে। তো বিহেভিয়ারের কিছু রুলস বা নিয়ম কানুন আছে এটা বোঝাচ্ছে, মানে ব্যবহারবিধির কিছু রুলস বা নিয়ম কানুন আছে এটা বোঝাচ্ছে। তো তোমরা ব্যবহার বিধির, তো র বা এর যুক্ত করলাম আমি বিহেভিয়ারের বাংলা অর্থের শেষে। তো র বা এর ক্ষেত্রে আমরা কি জানি, প্রিপোজিশন অফ বসে ড্যাশ অল কাইন্ডস বিহেভিয়ার ফর অল কাইন্ডস দিতে পারি, যে ফর অল কাইন্ডস অফ সোশ্যাল ওকেশনস, মানে আমাদের যে সমাজের অনুষ্ঠানের বিহেভিয়ার ফর অল কাইন্ডস অফ সোশ্যাল ওকেশনস। তো সোশ্যাল ওকেশনের সকল ধরনের সোশ্যাল ওকেশনের জন্য বিহেভিয়ারের কি আছে, দেয়ার আর রুলস, মানে কিছু নিয়ম কানুন আছে। তো বিহেভিয়ার এটা কিসের জন্য, অল কাইন্ডস অফ সোশ্যাল ওকেশনের জন্য, মানে সকল ধরনের সামাজিক অনুষ্ঠানের জন্য। তো জন্য বোঝাতে আমরা এখানে সিতে ফর ইউজ করব। আর অল কাইন্ডস অফ সোশ্যাল ওকেশন এটা একটা অনেকটা অল কাইন্ডস অফ, তো বুঝতেছ। মনে করো আমি বললাম ডিটারমিনার প্লাস নাউন প্লাস অফ বসে, এরকম একটা নিয়ম আছে, তোমরা এটা অনেক সময় খেয়াল করো। ডিটারমিনার প্লাস নাউন নাউন প্লাস অফ, মনে করো আমি বললাম দ্য নেম অফ। তো এখানে কিন্তু দেখো দ্য ডিটারমিনার একটা আর্টিকেলের অংশ, নেম নাউন অফ, ঠিক এখানেও অল একটা ডিটারমাইনার্স। তো ডিটারমাইনার্সের আমরাও কি বললাম, ডিটারমাইনার্সের ফর নাউন প্লাস অফ বসে, তো এখানে অল একটা ডিটারমিনার, তো এখানে কাইন্ডস নাউন এরপর একটা অফ বসবে এটাই। অ্যান্ড ইট ইজ ইম্পর্ট্যান্ট টু লার্ন দ্যাম অ্যান্ড প্র্যাকটিস দ্যাম ড্যাশ এভরিডে লাইফ। তো আমাদের জীবনে, তো আমি বলছি কি এ তে মধ্যে, তো এ তে মধ্যে বোঝাতে আমরা কি ব্যবহার করি, ইন অথবা অ্যাট। এখন এটা এখানে কি অর্থ দিতেছে, আমাদের জীবনের মধ্যে অর্থ দিতেছে না, তো আমরা কি বলছি, মধ্য অর্থ বোঝাতে আমরা ইন ব্যবহার করব, তো এখানে কারণে ইন হবে। দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ড্যাশ এ ওয়েডিং রিসেপশন উইল নট ডু ড্যাশ এ ডিবেটিং ক্লাব। তো এখানে দুইটা পার্সপেক্টিভ থেকে উত্তর দেওয়া যায়। মনে করো আমরা যে ম্যানারগুলো কিসের জন্য, ওয়েডিং রিসেপশনের জন্য কারেক্ট, সেগুলা ডিবেটিং ক্লাবের জন্য কারেক্ট না। তো যখন আমরা জন্য দিয়ে করব তখন ফর দিয়ে দিতে পারি এখানে, ফর ওয়েডিং রিসেপশন উইল নট ডু ফর এ ডিবেটিং ক্লাব। কিন্তু যদি আমরা আরেকটু ভাবি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এই ওয়েডিং রিসেপশন এটা একটা ছোট ফ্লেস, এবং কি এখানে বোঝাচ্ছে কি দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ইন এ ওয়েডিং রিসেপশন, একটা ওয়েডিং রিসেপশনের মধ্যে যেটা আসলে খাপ খায় সেটা কি, সে ইন এ ডিবেটিং ক্লাব, একটা ডিবেটিং ক্লাবের ভিতরে ওইটা খাপ খায় না। তো মধ্যে বা ভিতরে বোঝাতে যেহেতু ইন বসিয়াই আমরা, তাহলে এখানে দোনো জায়গায় ইন বসানো যায়, তবে ফর বসালেও ভুল হয় না, ফরও সঠিক হবে। তো তোমরা যার যেটা পছন্দ ওইটা বসাতে পারো, অসুবিধা নেই। দেয়ার ফর উই হ্যাভ টু বি কেয়ারফুল ড্যাশ এটিকেট অ্যান্ড ম্যানার্স। তাহলে কী করতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে এটি শিষ্টাচার এবং ব্যবহার নিয়ে বা সম্পর্কে, এটা আমরা বলতে পারি। তাহলে সম্পর্কে বা নিয়ে অর্থে আমরা অ্যাবাউট ব্যবহার করতে পারি, অ্যাবাউট এটিকেট অ্যান্ড ম্যানার্স। তো এরপর আছে উই নো হাউ ইম্পর্ট্যান্ট ইট ইজ টু সে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ ড্যাশ এভরিডে লাইফ, ইন এভরিডে লাইফ, আমাদের প্রতিদিনের জীবনে। তো ইন কেন ব্যবহার করছি, কারণ এগুলো অনেকটা তোমার ফ্রেজের মতো, যে ইন এভরিডে লাইফ, ইন আওয়ার লাইফ, ইন মাই লাইফ, এগুলা অনেকটা ফ্রেজের মতো। তো এগুলা তোমরা সচরাচর ইউজ করো, খুব সহজে বুঝতে পারবে কেন ইন বসে। এগুলা বাই ডিফল্ট ইন অনেকটা গেস করা যায়। এ ফিউ মোর পলাইট এক্সপ্রেশন সাঁসের পর সাধারণত কি বসে, এস বসে, যখন উদাহরণ বসে, উদাহরণ হিসাবে বোঝাতে চাই আমরা সাঁস এস, উদাহরণস্বরূপ।
তো এখানে এক্সপ্রেশনগুলো উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে কারণ আমরা সাচ অ্যাজ ইউজ করছি। পার্ডন মি, এক্সকিউজ মি, মে আই আর ওয়ান্ট টু মেক ইউর ডে স্মুথ অ্যান্ড প্লিজেন্ট। তো ওয়ান্ট টু এটা একটা তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা মুখস্থ করে রাখবা। এরপর আমরা পরেরটাতে আসি, কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন। রাজশাহী বোর্ড 2024 সাল আসছে এটা। এডুকেশন ইজ ইনস্ট্রুমেন্টাল, তো এখানে ইন ব্রিঙ্গিং অ্যাবাউট সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট হবে। ইন ব্রিঙ্গিং অ্যাবাউট এটা হলো ঘটানো, এটা প্রিপোজিশন মতো। ব্রিং অ্যাবাউট, যে ব্রিং অ্যাবাউট এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যার অর্থ হলো ঘটানো। সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, এ ম্যান ডিভয়েড অফ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ বঞ্চিত বোঝায়, হারানো বোঝায়। এ ম্যান ডিভয়েড অফ এডুকেশন ক্যান নট কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি। কন্ট্রিবিউট টু এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে বলা হচ্ছে যে ম্যানটা বা মানুষটা তোমার শিক্ষা থেকে বঞ্চিত, সে ক্যান নট কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি, সমাজে অবদান রাখতে পারে না। অন দ্য আদার হ্যান্ড an educated man plays a pivotal role. তো এখানে বোঝা যাচ্ছে একটা পিভটাল রোল মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইন ইনহ্যান্সিং দ্য ফেস অফ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, আর্থসামাজিক যে উন্নয়নের যে গতি ওইটা বাড়াতে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এটা বলা হচ্ছে। তো যারা যত ভালো বাংলা বুঝো তত সহজে প্রিপোজিশন কি বসবে এটা ধরে ফেলতে পারবা। তো ইনহ্যান্সিং দ্য ফেস, এখানে কিন্তু তোমরা ফরও দিতে পারো, মনে করো পিভটাল রোল ফর ইনহ্যান্সিং দ্য ফেস অফ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, দুইটাই এখানে অ্যাপ্রোপ্রিয়েট, ইন অথবা ফর। এ কান্ট্রি শুড পুট মাচ এমফাসিস এডুকেটিং ইটস সিটিজেন্স, তো এটা এমফাসিসের ফর অন বসে, কোনো কিছুর উপর গুরুত্ব আরোপ করা এরকম বোঝায়। দ্য সিটিজেন্স have to be provided ample opportunities so that they feel keen interest dash getting themselves educated। তো এখানে একটা কথা মনে রাখবা, সেটা হলো প্রোভাইডেডের একটা নিয়ম আছে, আমি জানি না তোমরা এটা কতটুকু জানো, আমি একটু বলে দিই। তো প্রোভাইডেডের যে নিয়মটা আছে ওইটা হলো, একটু বিস্তারিত বলি, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো প্রোভাইড যে শব্দটা আছে, প্রোভাইডের ফর সাধারণত প্রিপোজিশন যখন তোমার প্রোভাইড সামবডি উইথ সামথিং এরকম বসে। সামবডি, মনে করো প্রোভাইড আস অক্সিজেন প্রোভাইড আস উইথ অক্সিজেন হবে, যেহেতু প্রোভাইড সামবডি উইথ সামথিং, প্রোভাইড আস উইথ অক্সিজেন। মনে করো এটা আমি লিখলাম যে ট্রিজ প্রোভাইড আস উইথ অক্সিজেন, এটাকে আমি আরেকভাবে লিখতে পারি, সেটা হলো ট্রিজ প্রোভাইড, অক্সিজেনটাকে আমরা প্রোভাইডের পর নিয়ে আসবো, অক্সিজেন টু আস। দেখো দুই ক্ষেত্রে কিন্তু প্রোভাইডের পর প্রিপোজিশন ভিন্ন হয়ে গেল। প্রোভাইড সামবডি উইথ সামথিং, প্রোভাইড সামথিং টু সামবডি, এটা মনে রাখবা। প্রোভাইড সামবডি উইথ সামথিং, প্রোভাইড সামথিং টু সামবডি, এটা মনে রাখবা, এটা একটু গুরুত্বপূর্ণ একটা রুলস। তো এখানে যেহেতু দেখো প্রোভাইডেড ড্যাশ এমফল অপরচুনিটিস, তাহলে এটা কি সামথিং না এমফল অপরচুনিটিস, তাহলে এখানে উইথ হবে নিশ্চিত। অপরচুনিটিস সো দ্যাট দে ফিল কিন ইন্টারেস্ট ইন, ইন্টারেস্টের পর সবসময় ইন বসে, কোনো কিছুতে আগ্রহী বোঝাতে। ইন গেটিং দ্যামসেলভস এডুকেটেড, দ্য এডুকেটেড পিপল আর টু বি ট্রিটেড ড্যাশ মাচ রেসপেক্ট। তো এটার বাংলা করলে কী হয়, যে শিক্ষিত লোকেরা কি হয়, এখানে ট্রিটেডের একটা ইয়া আছে তোমার, ট্রিটেড উইথ সামথিং মানে কোনো কিছুতে দ্বারা কোনো কিছু মানে এক্সট্রাঅর্ডিনারি পাওয়া এরকম বোঝায়। তো এডুকেটেড লোকেরা কি হয় তোমার মাচ রেসপেক্টের সাথে ওরা ট্রিটেড হয়, তো এই কারণে এখানে সাথে বোঝাতে উইথ ব্যবহার করা হবে। তো আজকে আমাদের ক্লাস এতটুকুই, আশা করি তোমরা বুঝতে পারছো সবাই। ধন্যবাদ সবাইকে আমাদের ক্লাসটির সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।